আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানীয় দর্শক, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদেশ সফর নিয়ে আমরা যারা সমালোচনা করি, আমাদের সবার মুখে ছাই দিয়ে অথবা আমাদের সাথে অভিমান করে রাগ করে তিনি আরো বেশি বেশি বিদেশ সফর করেন। তিনি এ যাবৎকালে 14 বার না 15 বার না 16 বার বিদেশে গিয়েছেন, ডাজ নট ম্যাটার। কেন গিয়েছেন তাও ব্যাপার নয়, কিন্তু বিষয় হলো যে তার প্রথম সফর থেকে একেবারে সর্বশেষ সফর পর্যন্ত প্রতিটি সফরে ক্রমবর্ধমান হারে তার সম্মানহানি হয়েছে, মর্যাদাহানি হয়েছে এবং বিদেশের মাটিতে তিনি রীতিমতো অপদস্থ হয়েছেন এবং যারা তাকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করে নিয়েছেন, তাদের দ্বারা তিনি তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার হয়েছেন। কিন্তু এটা কোনো অবস্থাতে তিনি গা করছেন না এবং তার সঙ্গী সাথী যারা আছেন তারা সবাই মনের আনন্দে বগল বাজাচ্ছেন যে প্লেনে করে বাংলাদেশ থেকে যেতে পারলেই মনে হচ্ছে যারা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সেই পরিস্থানে চলে গেছেন, স্বর্গ রাজ্যে চলে গেছেন, যেখানে কোনো অভাব নাই, অক্সিজেনে কোনো বিষাক্ততা নেই, প্রাণ ভরে যারা বিদেশে যাচ্ছেন নিঃশ্বাস নিতে পারছেন, যা খাচ্ছেন হজম হতে পারছে এবং বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে তারা কার্বন ডাই অক্সাইডের কবলে পড়েন দুর্বোধ্যর সময়। এমনিতেই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা যখন আসেননি তখনও তিনি যাকে বলা হয় ভ্রমণের জন্য রীতিমতো পাগল পাড়া ছিলেন। এত ভ্রমণ বাংলাদেশের অন্য কোনো মানুষ কখনো করেনি ওনার মতো, এবং ওনাকে বলা যায় বাংলাদেশের ইবনে বতুতা বা বাংলাদেশের মার্কো পোলো। ওই জামানায় তারা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি পায়ে হেঁটে জলদস্যুদের কবলে পড়ে যেভাবে ভ্রমণ করেছেন, সেটার সঙ্গে যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভ্রমণ ইতিহাস নেন তাহলে মনে হবে আজকের যুগে তার ভ্রমণের যে বিস্তৃতি 100 জন ইবনে বতুতার সমান। ইবনে বতুতা তার কাছে শিশু, কিংবা মার্কো পোলো তার কাছে বালক, একেবারে বালক। এইভাবে তিনি ভ্রমণ করেছেন। ভালো কথা, এখন সেই ভ্রমণে তার আনন্দ আছে, তৃপ্তি আছে, সুখ আছে, শান্তি আছে। আবার দ্বিতীয়ত হলো যে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে, পাওয়ারের সঙ্গে তার যে সখ্যতা দেশে এবং দেশের বাইরের, এটা তিনি সবসময় এনজয় করেন। এর সাথে জমানায় তার সাথে সাথে ভালো খাতির হয়ে গেল, তিনি গ্রামীণ ব্যাংক পেলেন। পরবর্তীতে সব সরকারের জামানাতেই তিনি সরকারের কাছ থেকে রীতিমতো জামায়াদর পেয়েছেন। কেবলমাত্র 2009 সন থেকে 2025 সন পর্যন্ত শেখ হাসিনার সাথে তার সম্পর্কটা খারাপ ছিল, কিন্তু এই সময়টিতে আবার আন্তর্জাতিক অঙ্গনে অর্থাৎ শেখ হাসিনা থেকে যত আঘাত করেছেন তার প্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক বিরোধী মানুষ, তারা তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। আর দেশের বাইরের যে মানুষগুলো হয়তো তিনি কখনো পেতেন না, কাছাকাছি আসতো না, শেখ হাসিনা তার প্রতি যতটা নির্মম হয়েছে, নিষ্ঠুর হয়েছেন, বিদেশি মানুষগুলো ততই তাকে কাছে টেনে নিয়েছেন। এবং তার প্রেক্ষিতে আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদে মর্যাদায়। ফলে তার ওই যে ভ্রমণের অভ্যাস, এই অভ্যাসটি এখন রাজকীয় অভ্যাসে, রাজকীয় বিহারে পরিণত হয়েছে। একটা সময় রাজাবাদশারা হরিণ শিকারে যেতেন, তারপরে মৃগয়া, যেটাকে বলে হয়তো মৃগয়া, সেখানে যেতেন, বাঘ শিকার করতে যেতেন, বিশাল আয়োজন চলতো, আরও অনেক কিছু ছিল। তো এখন ওনার এই ভ্রমণ বিষয়ক যে ওনার যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারটা এখন রাষ্ট্রীয় মদদে এমন একটাতে জায়গায় চলে গেছে যেটি ওনার বিনোদন, ওনার আনন্দ, ওনার বেঁচে থাকা, ওনার সারা জীবনের স্বপ্ন, প্রেম, ভালোবাসা সব কিছুকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যেখানে বসে আওয়ামী লীগের লোকজন কয়টা ডিম মারলো কাকে, তার কুশপুত্তলিকে দাহ করলো, তাকে আজে বাসায় গালাগালি করলো, এগুলো ওনার আনন্দের কাছে, ওনার সফলতার কাছে এগুলো একেবারে একটা তুচ্ছ পিঁপড়ার মতো তার মনে হচ্ছে না। আমরা যারা হাসাহাসি করছি, গালাগালি করছি, আমরা যারা সমালোচনা করছি, তিনি মুসকি মুসকি হেসে বলছে, নির্বোধের দল, তোরা কি করে বুঝবি বিদেশে গেলে কি মজা লাগে? তোরা কি বুঝবি বিজনেস ক্লাসে গেলে কেমন লাগে, 7 স্টার হোটেলে থাকতে কেমন লাগে, বিদেশিদের সাথে গড়গড় করে ইংরেজিতে কথা বলতে কেমন লাগে, সাদা চামড়া মানুষের সঙ্গে হ্যান্ডশেক করলে কেমন লাগে, রাজপ্রাসাদে ঢুকলে কেমন লাগে, এটা তো তোরা বুঝবি না। তোরা হলে গরিব, গরিব মানুষ,
তো তোরা এইগুলো পাস না, তাই আমাদের এই যে সফলতা দেখে আমরা যে বিদেশে যাচ্ছি এটা দেখে তোরা হিংসায় মরে যাস। এরকম চিন্তা তার মাথায় আসে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আবহমান বাঙালি যারা আছেন আমাদের দেশে বড় বড় মানুষ আসলে এইভাবেই চিন্তা করেন বেশিরভাগ মানুষ, এবং সেইভাবে ঝগড়া করেন। আমাদের দেশে ধরুন এই যে পিনাকি আছে, ইলিয়াস আছে, তারা খুব অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল করে, মানুষের গোপন খবরাখবর, কে কি করলো, তারপর শেষে কার পায়খানার রং কেমন, কার প্রস্রাবের রং কেমন, কার গন্ধ কেমন, কার বগলের গন্ধ কেমন, এটা নিয়ে যেমন ওরা খুব মানে গবেষণা করে। এটা ওদের দোষ না। ওরা যে গ্রাম অঞ্চলের যে পরিবেশ থেকে এসেছে সেখানে ধরুন বেশিরভাগ মানুষেরই এরকম অভ্যাস রয়েছে। যেমন গ্রামের ছোট বাচ্চা ছেলেরা, আমাদের গ্রামে বিশেষ করে যারা খুব বস্তি টাইপের বা গরিব মানুষের সন্তান, তো এরা যে বালকেরা কি করতো, গ্রামের যে কাঁচা পায়খানায় কোনো মহিলা বা কোনো পুরুষ, বিশেষ করে বুড়া মানুষ যদি সেখানে পায়খানায় যেত, এরা ঢিল মারত। তারপরে স্বামী স্ত্রী ওই টিনের ঘরে বা দিনে তারা যদি একত্রে থাকতো, তার উঁকি মেরে ফুটো দিয়ে তাদের সেই মিলন দৃশ্য দেখার তারা চেষ্টা করতো, এবং গ্রামে এটা খুব অ্যাভেলেবল ছিল, ভীষণ রকম অ্যাভেলেবল ছিল। আর যারা পাট খেতে বসে, বিশেষ করে বুড়া মানুষ এই প্রাকৃতিক কর্ম করতেন, দুষ্ট ছেলেরা এটা দূর থেকে দেখতো, কুটকুট করে হাসতো, আর যাকে বলা হয় এই দৃশ্য দেখানোর জন্য, একজনে মল ত্যাগ করছে এই দৃশ্য দেখার জন্য, আবার 4-5 জন সঙ্গী সাথীকে তারা ডেকে নিয়ে আসতো, এবং এটা একটা বিরাট বিনোদন যে ওরকম দাদা পাট খেতে বসে হাগা দিচ্ছে। এখন এই দৃশ্য যারা ছোটকালে দেখেছেন এবং এই কর্ম যারা করেছেন, তারা এই বড় হওয়ার পরও এই কথার বাইরে তারা কথা বলতে পারবেন না। ফলে কি হচ্ছে, এই যে একটা মানুষের যে চিন্তা চেতনা কর্ম যা কিছু হচ্ছে, ওটার মাধ্যমে কিন্তু সবকিছু প্রকাশিত হয়ে যায়। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বারবার বিদেশে যাচ্ছেন, বিদেশে যেতে যেতে গিয়ে প্রতিবারই তিনি তার যে ভ্রমণের গুরুত্ব হারিয়ে ফেলেছেন, ভ্রমণ নিয়ে নেতিবাচক কথাবার্তার কবলে পড়েছেন, এবং যাকে বলা হয় কঠোর নির্মম সমালোচনার পাশাপাশি তিনি যেখানে যাচ্ছেন সেখানে তার আদর আপ্যায়ন একেবারে জ্যামিতিক হারে কমে গেছে, এবং তার সর্বশেষ এখন যে রোম ভ্রমণ, এটি নিয়ে রীতিমতো রম্য রচনা চলছে। কেউ বলছে রোম যখন পড়ছে, নগর যখন পড়ছে, দেবালয় যখন পড়ছে, তখন নিরবাসী বাজাচ্ছে। বাংলাদেশে যেখানে হাজারো সমস্যা, যেখানে পিনাকি আন্দোলনের ডাক দিয়েছে, রাস্তায় কোন সেনাবাহিনী নেমে গেছে বলে সবাইকে সে মানে ইনকিলাব জিন্দাবাদ বলে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে, তখন প্রধান উপদেষ্টা রোমে চলে গেছেন। এবং এই যে তার যে বিদেশ ভ্রমণ, এটা কি শেখ হাসিনা এক্ষেত্রে ফার্স্ট না তিনি ফার্স্ট? দীপুমণির ভ্রমণ যে লালসা, এটা বেশি না ডক্টর মোহাম্মদ ইউনূসের ভ্রমণ লালসা বেশি। এটা যদি আপনি গবেষণা করেন তখন আপনি দেখবেন যে দীপুমণি বা শেখ হাসিনা, তাদেরকে আপনার মনে হবে একেবারে মানে ইনফ্যান্ট, নবজাতক শিশু। ওনার ভ্রমণ পিপাসার কাছে যদি তাদের ভ্রমণ পিপাসা দাঁড় করান, নিকটে দাঁড় করান, মানে শেখ হাসিনাকে এবং তাদেরকে মনে হবে একেবারে ইনফ্যান্ট, দুধ দাঁত উঠেনি এরকম শিশু। তিনি রোমে গেছেন, তো রোম নগরী এক সময় পুড়ে গিয়েছিল, মানে পুড়িয়ে দেওয়া হয়েছিল সম্রাটের নির্দেশে, এবং যখন পুরো রোম জ্বলছিল, দ্য গ্রেট ফায়ার অফ রোম, তখন সম্রাট ক্লডিয়াস নিরো তিনি বাঁশি বাজাচ্ছিলেন। কেউ কেউ বলেন যে বাঁশি না, তিনি ভায়োলিন বাজাচ্ছিলেন। এটা কিংবদন্তি হয়ে গেছে। বাংলাদেশে এখন আগুন না লাগুক, কিন্তু বাংলাদেশে যে সমস্যা, সেই সমস্যাগুলো রেখে তিনি সেখানে গেছেন, যেটা FAO, জাতিসংঘের একটি সংগঠন, বিশ্ব খাদ্য সংস্থা, সেটার একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য। এবং এখানে সাধারণত কোনো কথাবার্তা না, কিচ্ছু হয় না। মানে আমি নিজে WHO বা এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের আন্তর্জাতিক জাতিসংঘের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে ফেলো হিসাবে, আমন্ত্রিত অতিথি হিসেবে গেছি, এবং কোনো কোনো জায়গাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশ যেমন স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার কথা একটা অনুষ্ঠানে, তা আমি গেছি আজ সেই প্রতিষ্ঠানের মানে FAO বা যাকে বলে WHO এদের অনুষ্ঠানে। তো দেখা গেল যে ঠিক আছে, মন্ত্রী নেই, তো বলে যে ইউর এক্সেলেন্সি, ইউ আর মেম্বার অফ পার্লামেন্ট, ইউ ক্যান রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি, আপনি মন্ত্রীর পক্ষে কথা বলেন। তো আমি সেখানে বক্তব্য দিয়েছি, এবং ঠিক ওই ঘটনারই যেখানে একজন মন্ত্রী পর্যায়ের লোক গেলি হতো, তিনি সেখানে গিয়েছেন। শেখ হাসিনা থাকলে হয়তো তিনিও যেতেন। যেমন মিস্টার লুলা ডি সিলভা, যিনি এখন ব্রাজিলের প্রেসিডেন্ট, তিনিও আসছেন, বিকজ তারও এরকম ভ্রমণ পিপাসা রয়েছে এবং তারও এরকম
প্রচার প্রোপাগান্ডার দরকার। তো সেই দিক থেকে তিনি এই যে রোমে গেছেন, রোমে গিয়ে তিনি কতগুলো অদ্ভুত কথা বলেছেন যে বাংলাদেশের 17 কোটি মানুষ, আমরা বলি 18 কোটি, কাগজে কলমে 17 কোটি, এই 18 কোটি মানুষকে নাকি তিনি খাওয়াচ্ছেন বা তার সরকার খাওয়াচ্ছে। এই ঠিক সেম ল্যাঙ্গুয়েজ শেখ হাসিনা বলতেন। এখন তো লোকজন ঠাট্টা করছে, তা তো শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা একই কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একই কথা বলছেন। আবার শেখ হাসিনা বলছেন যে আমি 10 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াচ্ছি। তার আবার এই বুদ্ধি দিয়েছে শেখ রেহানা, সে বলছে তুমি এই 17 কোটি মানুষকে খাওয়াচ্ছ, তুমি কি আরে 10 লক্ষ লোককে খাওয়াতে পারো না? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আমি তো 17 কোটি মানুষকে খাওয়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে আবার 13 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তাদেরকে খাওয়াচ্ছে। ভালো কথা। ইনি আরো 3 লক্ষ নতুন রোহিঙ্গা আমদানি করেছেন। এখন এই যে তার যে কর্মকাণ্ড, আপনার কি মনে হয় না তাকে আর একটা নোবেল দেওয়া উচিত, আর একটা নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত? নচেত এই বয়সে এই মানুষ এইভাবে যে দৌড়াদৌড়ি করছে, এইভাবে ছুটাছুটি করছে, এটা তো হয় না। আমার তো ঢাকা থেকে মানে অফিস থেকে বাসা থেকে অফিসে যেতে আমার বয়স 60 বছর এখনো হয়নি, আমার কাছে মনে হয় ঘুমিয়ে থাকি, ভাল লাগে না। তো সেখানে যে তিনি এত দৌড়াদৌড়ি করছেন, আমি খুব অবাক হয়ে যাই যে আল্লাহ তাকে কত এনার্জি দিয়েছেন। আর এই এনার্জি, তার যে বৈদ্যুতিক বাল্ব, তার যে জেনারেটর, পাওয়ার হাউস, এটা যে কতদিন চলবে আর কতদিন এই দৃশ্য আমরা দেখব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি বুঝলাম না ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরের পেছনে এরকম শনির দশা কাটে না কেন, এবং এই যে গয়রত একটা নেমে আসছে, উনি যেখানেই যান এখানে আমাদের দেশের একটা সমস্যা তৈরি হয়। উনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়ায় আমাদের দেশের এই কিছু জঙ্গি টঙ্গি বইলা কিছু জঙ্গি সেখানে আটক হয়ে গেল, এদেরকে দেশেও ফেরত পাঠানো হলো। আমেরিকা গেলেন, শেকল বাইধা আমেরিকান লোকজন দেশে ফেরত পাঠিয়ে দিল। উনি কাতারে গেলেন, কাতার এক জুলাই যোদ্ধা জেলের মধ্যে মরে গেল, তিনি ওই জুলাই যোদ্ধা সব ছাড়াই আনতে পারলেন না। মানে যেখানেই যান একটা জেন করতে গর্দিশ এসা নাজিল হয়। এবারের গর্দিশটা আরো সাংঘাতিক হয়েছে। একটা ফাওয়ের অনুষ্ঠানে গেছেন ইটালিতে। এবার ইটালির একটা খবর, এই খবরটা এসছে চ্যানেল 24-এ। তিনি যে বলেছেন যে এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত দক্ষ শ্রমিক প্রস্তুত রাখতে হবে। তো আমি বলি কি, উনি ওই যে গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন না, আদম ব্যবসার লাইসেন্স, তো ওই আদম ব্যবসার লাইসেন্সটা তো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ভেবেই নিয়েছেন। উনি এখন যারা আছেন তাদের জন্য উনি কি করবেন এইটা না একটু দেখতাম। এটা দেখতে তো মন খুব চায় যে আমার এই প্রধান উপদেষ্টা, উনি এত দূর রাষ্ট্রের এতগুলো পয়সা খরচ করে গেছেন, উনি নিজে একজন প্রধান উপদেষ্টা, এক দেশের সরকার প্রধান গেছেন আরেক মেয়রের সাথে তার অফিসে দেখা করতে, কি এমন পাইলাম আমরা ওখান থেকে বুঝলাম না। তারপরে এখন বাংলাদেশের কাছ থেকে উনি সুখ দুঃখের কথা শুই না, তিনি নিজে দুঃখের খবরটা দিলেন যে ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করছে। এই অবৈধদের জন্য আমার সরকারের কোনো কূটনৈতিক পলিসি বার্গেনিং কোনো সুযোগ নাই, কিছু করবেন না, এটা আমরা জানবো না, আমাদের জানার রাইট নেই। এই জন্যই বললাম যে উনি এখন পর্যন্ত যে এই যে 14 দেশে 15টা ট্যুর করলেন, আমরা কি পেলাম এই লোকটার কাছ থেকে? তো ধরেন নিন্দুকেরা কি বলে যে ওনার যে মন্ত্রিপরিষদ, এই মন্ত্রিপরিষদটা হলো বেরু পার্টি, তারা বেরু পার্টি মানে বেড়াতে পছন্দ করেন। তারা ম্যাক্সিমামই মানে তার উপদেষ্টাদের মধ্যে লোকজন, তার নিরাপত্তা উপদেষ্টা, তার সংবিধান সংস্কার কমিশনের ভাইস প্রেসিডেন্ট, তারা সব আমেরিকান পার্টি। আরো আছে কয়েকজন, আরো আছে ভদ্রলোক, আছে ভদ্রলোক, এতে আমার কোনো সন্দেহ নেই। এই বেরু পার্টিরা তাকে কি বুদ্ধি দেয়, কেমনি বুদ্ধি দেয়, মাঝে মধ্যে শোনা যায় ফিসির যে ওনার পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওনাদের আবার কারো মিলঝিল হচ্ছে না। তো কোন পরিস্থিতি চালায়, উনি যেদিকে জানান একটা প্যাস লাগায় আসেন। উনি যে চায়না গেলেন, চায়না থেকে আমরা কি পাইলাম, মানে এই যাবৎকালে এই 14টা ট্যুরে আমরা কোনটা দিয়ে কি উদ্ধার করতে পারলাম এই দেশে, আমি এইটা এখন পর্যন্ত হিসাব মিলাতে পারি না। এবং আমাদের কূটনৈতিক প্রতিবেদক যারা আছেন, কূটনৈতিক এক্সপার্ট, একমাত্র জানেন হচ্ছে ওনার প্রেস উইং এর প্রধান শফিক সাহেব। ওনারা জিজ্ঞেস করলে দেখবেন যে উনি মানে ওই আলাউলের পদ্মাবতী কাব্য লেখা ফেলবে এই 14 ট্যুরের কি সাফল্য এগুলো বলতে গিয়া। কিন্তু আর কাউকে, আর একটা ট্যুরে যাওয়ার সময় ঢোল পিটায়, এই হয়েছে সেই হয়েছে, প্রফেসর ইউনূস এই সেই, ট্যুর থেকে আইসে ফুস, এরপরে যে গাড়ির ধোয়াটা কই যায়, মিলায় যায়, এটা আমরা কিছু জানতে পারি না, আমরা কিছু দেখতে পাই না। দৃশ্যমান শুধু এইটুকুই দেখতে পাই, মালয়েশিয়া প্যাস লাগছে, এদিক দিয়ে কাতারে প্যাস লাগছে, এদিক দিয়ে চায়নায় প্যাস লাগছে, এদিক দিয়ে চায়নার থেকে এক কথা কয় এই সেটা দিয়ে আবার এই 7 সিস্টারে প্যাচ লাগছে। মানে এই ধরনের আজগুবি সব কাণ্ড কারখানার ট্যুর হচ্ছে। এবার ইটালিতেও আমি জানি না প্রবাসী যারা দেখা করেছেন তারা কোন ক্যাটাগরিতে তাদেরকে চুজ করা হয়েছে, তবে নিশ্চয়ই প্রবাসী তো ওখানে আরো কমিউনিটি আছেন, কান্নার সুর না শুনতে পেলেই হলো।